কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন যে এইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে এসছে গত 30-35-50 বছরে তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। জি সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে, যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর কি আমি ক্ষুব্ধ হব না? হব তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা আমি বলবো না? কিন্তু কামাল ভাই, আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্তভাবে ভালোবাসি। প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস না করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হব না? হব, কারণ তুমি তো অঙ্কে খারাপ করতেছো। কিন্তু সেই জায়গাটা কিন্তু কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না। কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগে সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিত অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে এই জায়গায়। তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু যখন ভাঙবে, আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না। কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, বাজার কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল, বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে যে করতে হবে। সরকার যখন একজন যে ওখানে চেয়ার, দেখেন এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন,
তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো। এখন ওনার দায়িত্বটা কি? হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলে এটা হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয়তো দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনে তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি জি, সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন? বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। 4 অগাস্ট মাত্র মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল? চায়নি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ দিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব, তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে। আপনি বলবেন কি হতে পারতো? আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না। আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম 1 সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হইতো? পুরো আমলাতন্ত্র, পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। সেই গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। আমি একটু রাজনৈতিক ভাবে নিয়োগকৃত সেক্রেটারিতে সরাই দিতেন ভাই, এতে কোনো দেশের ক্ষতি হইতো না। ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। পারেন নাই কেন করতে? পারেন নাই কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। আপনি চাইয়ে নিয়ে পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করব? না, আপনার কাছে সত্যি মনে, অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে এই সিস্টেমটা টিকায় রাখতে চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবরে বাদ দেওয়াটা কি প্র্যাকটিক্যাল ছিল? মানে প্রথমে আইসাই প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল। এই সরকার সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব, সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো। তারাই প্রভাব বিস্তার করেছেন এবং তারা বুঝে, এবং যখন একজন বয়স্ক হয়ে যান তিনি কিন্তু পরিবর্তনকে ভয় পান। একদিকে আমলা, আবার একদিকে বয়স্ক, পারবেন না তো কিছু করতে। কামাল ভাই খুব চমৎকার করে বলছেন, কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন। আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে, সেজন্য আমি এইটা এখানে রাখলাম, কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছে আরো। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আপনি কি একটু বলবেন? কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি, এগুলি রাখতেই চাইছিলেন। গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন, এটা কি ঠিক? আমি কি আমার কথা বলবো? আপনি যদি সার্বিকভাবে বলতেন, আপনার কথা তো নিশ্চয়ই বলবেন। জি, সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে, নাই আমি বলবো না। কিন্তু আপনি নিজেই বলেছেন যে 80 জন বা 85 জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে। সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো, মানে আনইজিনেস আছে, বিকজ নোবডি নোজ কে কখন যাবে। আমি বলি আপনাকে, আমার কথাই ধরুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন, তিনি 3 দিন ছিলেন, তারপরে কিন্তু চলে গেলেন, এখন তিনি জেলে আছেন। তারপরে আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি, নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি,
এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন, তিনি অত্যন্ত তুখোড় এবং ভালো কাজের লোক। বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না, নিউট্রাল লোকের মতো ছিল না। তো উনি নিজে, তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন। তারপরে আরেকজন আসলো, আমি নিজেও জানতাম না, আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো ভালো। আমরা যদি নাম্বারের কথা আসি, কারণ মাসুদ কামাল ভাই স্পেসিফিক 80 জনের কথা, মানে সচিবদের কথা বলেছেন, আমি জানি 80 জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন, 1-2 জন বেশি টেশি হতে পারে। আপনার কাছে কি মনে হয় কত % সচিব এখনো পদে রয়েছেন? পার্সেন্টেজে এটা আমি এক্স্যাক্টলি জানবো না, কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, না উপদেষ্টা তো 20 জন। কামাল ভাই, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী লীগ সচিব এখনো রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে? আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি যতটুকু আমি বলি, আমি তো বিভিন্ন পত্র-পত্রিকা পড়ি, একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয়। তো আমার জানা মতে 10 জনের বেশি সচিব যায়নি। কিন্তু এগুলো আমি একটা জিনিস বলি, শুনেন, আমার এখান থেকে 3 জন গেছে কিন্তু। আচ্ছা, আমি ছোট একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেব, তাহলে বুঝবেন। জিনিসটা হলো কি, আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই। আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে, পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন, আস্তে আস্তে দিলে হয় না। আমি একটা বলি আপনাকে, ধরেন আপনি দাঁত তুলতে যাবেন, আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে টেনে টেনে তুলেন, ভাই আপনি দাঁত তুলতে পারবেন? দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া, পরিষ্কার। তো এক টানে তুলতে হবে আপনাকে। আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে, কারণ আমরা এটা শুনতেও চাই, বুঝতেও চাই। আমাদের যদি কখনো সুযোগ, আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না, কারণ এটাই স্বাভাবিকতা। কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায়। যাই হোক, আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে। এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা খোলেন, তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে, যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন, অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলে ভাতৃপ্রতিম, নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠ্যাঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, আমার ছাত্রলীগই যথেষ্ট। অ্যাকচুয়ালি তাই। এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কি বলবো আপনাকে, রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা? এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল, অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না, লেজুর ভিত্তিক। আমি যতটুকু ইউনিভার্সিটির ডাকসু আছে রাকসু আছে, সেটা সেই সংগঠন তো
ছাত্রদের সংগঠন, রাইট। এখানে ছাত্র নামে ঢুকলো, তারপর আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি, সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি না না সেটা ঠিক আছে। আমার প্রশ্ন সরল ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। হ্যাঁ না সেইটা হয়েছিল ছাত্রলীগ যে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে, সেইটা কোনো কথা নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই। আমরা একটু